হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর তোমাদের জন্য আরেকটা গুড নিউজ নিয়ে এলাম নার্সিং রিলেটেড। আজকের ভিডিওটা নার্সিং রিলেটেড তো থাকছেই, তার সাথে সাথে ফার্মাসিস্ট আর প্যারামেডিক্যাল স্টাফদের জন্য খুশির খবর একটা বলতে পারো। আজকে 12ই জুন, গত 10 তারিখে রাজ্য সরকারের তরফ থেকে একটা এক্সেল সিট চাওয়া হয়েছে, যেখানে রাজ্য সরকারের আন্ডারে যেসব মেডিকেল পোস্টগুলো খালি আছে, বিশেষ করে নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং ফার্মাসিস্ট, তাদের পুরো একটা হিসাব এক্সেল সিটের মাধ্যমে আজ অর্থাৎ 12ই জুন জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো এর জন্য কি কি সুবিধা হবে, কারা কারা সুযোগ পাবে, সবটাই সুলেখা তোমাদেরকে একটু ভালোভাবে গুছিয়ে বলবে। শেয়ার করো সুলেখা। হ্যাঁ, তো শুভ যেমনটা বললো যে স্বাস্থ্য ভবনে একটা এক্সেল সিট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এটা জমা দেওয়ার ফলে মেডিকেল প্লাস নন মেডিকেল পার্সন সবারই একটা কতটা কি ভ্যাকেন্সি আছে সেটা জানা যাবে। তো আমার নন মেডিকেল পার্সনদের নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথাটা মেডিকেল পার্সন নিয়ে। তো আমি যেমনটা বলেছিলাম অনেকদিন আগে, আমি আর শুভ একবার ভিডিওতে বলেও ছিলাম যে একটা নোটিশ তখনও বেরিয়েছিল, যেটা ডেটাবেস নোটিশে আমাদের ডেটাবেস রিলেটেড। আমি বলেছিলাম যে এটা বেরোনা মানে একটা নতুন ভ্যাকেন্সি বেরোনোর একটা চান্স থাকে। তো দেখো, ঠিক আমাদের কথা মতোই সবকিছু এগোচ্ছে। এবং তোমাদেরও যে এতদিনের আশা ছিল যে দিদি কবে পাবো, কবে ভ্যাকেন্সি আবার বেরোবে, আমরাও কবে সরকারি চাকরি করব, নিজেদেরকে একটা জায়গায় দাঁড় করাবো, দেখো সেই স্বপ্ন পূরণের দিনটা কিন্তু চলে এসেছে। আমার যেটুকু মনে হয়, আজকে যে এটা জমা দেওয়া হবে এক্সেল সিটটা, সেখানে হচ্ছে যে সমস্ত কিছু নার্সিং ভ্যাকেন্সি বলো, ফার্মাসিস্ট বলো, প্যারামেডিক্যাল বলো, সমস্ত কিছুর ভ্যাকেন্সি এখানে ক্লিয়ার বলা থাকবে। আমার যেটুকু মনে হয় যে জুন মাসে শেষ করে বা জুলাইয়ের প্রথম করেই একটা নোটিশ বেরোতে পারে যে মেবি পরীক্ষা বা একটা এতটা পরিমাণ ভ্যাকেন্সি বেরোলো নার্সিং স্টাফেদের জন্য। আমাদের সময় যেমন বেরিয়েছিল যে এতজন স্টাফ আমরা নেব, এবার সেটা হতে পারে পরীক্ষা নিয়ে বা হতে পারে অন্য কোনো মেথডে। তো আমার যেটুকু মনে হয় সিবিটি এক্সামই হবে, কারণ একবার যেটা প্রসেস চালু হয়ে গেছে সেটা বন্ধ হবে না। হ্যাঁ, আর এমনিতেও আমাদের ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, অনেকেই বসে আছে, অনেক সিনিয়ররাও বসে আছে, এখনো কাজ পাননি যেহেতু। তো আমার মনে হয় সিবিটি নিয়ে নেওয়াটাই সব থেকে ভালো হবে আমার যেটুকু মনে হয়। কারণ অনেকে অনেক কথা বলছে যে যেমন সেকেন্ড প্যানেল লিস্ট থেকে হয়তো নিতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মত সেকেন্ড প্যানেল লিস্ট থেকে না নিয়ে একটা টোটালি ফ্রেশ ভাবে একটা সিবিটি হোক বা আমাদের যেমন হলো সিবিটি প্লাস ইন্টারভিউ, এটা হোক, আমার এটুকু মনে হয়। কারণ জানি না কে কি বলবে, বা হয়তো এই ভিডিওটা দেখার পর কমেন্টে অনেক রকম কথা বলতেও পারে, কিন্তু আমার মতে এটাই বলে যে আমাদের সময় যেটা বলা হয়েছিল পরীক্ষাতে যে সিবিটি প্লাস ইন্টারভিউ দুটোই ক্র্যাক করতে হবে, তবেই সে একটা পদে গিয়ে উঠবে। এমনটা নয় যে তুমি সিবিটি পাস করে গেছো বলে তুমি কোয়ালিফাইড, এবং সেখান থেকে যেমন এখন বলা হচ্ছে যে যে হ্যাঁ এখান থেকে সেকেন্ড প্যানেল লিস্ট থেকে আমাদের নেওয়া হোক, নতুন নিয়োগের দরকার নেই। কিন্তু সেটা তো একটা কি বলবো, সেটা তো একটা খারাপ পরিণতি হবে না? আরো যারা বাকিরা বসে আছে তারা তাহলে পরীক্ষা দেওয়ার সুযোগটাই পাবে না। যারা সেকেন্ড প্যানেল লিস্টে থেকে নিতে বলছে তারা সিবিটি পাস করেছে মানে তারা অবশ্যই যোগ্য, আমি তাদের অযোগ্য বলছি না। যদি আরো একবার পরীক্ষা হয় তারা তাদের যোগ্যতাটা প্রমাণ করতে পারবে, আর বাকিরাও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, কারোরই মনে ক্ষোভ থাকবে না। তো আমার মনে হয় সিবিটি নেওয়াটা উচিত। আর কেউ যদি বলে যে হ্যাঁ এখানে কারচুপি হবে বা কিছু, শুধুমাত্র একাডেমিক স্কোর বা এক্সপিরিয়েন্সের বেসিসে হোক, তাহলে আমি একটা কথা বলি, আমি নিজে জানি, আমার নিজের কি বলবো, নিজের এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। আমার অনেক চেনা মানুষ আছে যারা বাইরে থেকে পাস আউট করে এসে এখানেতে স্বাস্থ্য ভবনে টাকা দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আদায় করেছে এখানে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, প্লাস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার এখানে প্রাইভেট হসপিটাল থেকে তো টাকা দিলেই কিনতে পারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো সেই বেসিসে তো আমি নিতে পারি না কাউকে, না? কারো টাকা আছে, সে এক্সপিরিয়েন্স 5 বছরের নিয়ে বসে আছে, কারো ধরো টাকা নেই, সে কি দোষ করলো? তার হয়তো অ্যাকচুয়ালি সে হয়তো যোগ্য, কিন্তু সে পাচ্ছে না তখন। তো আমার মনে হয় যে সরকারের উচিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ এটা দুটোভাবেই নেওয়া, এবং টোটালি প্রসেসটা যেন খুবই নিট অ্যান্ড ক্লিন ভাবে নেওয়া হয়। যেমন আমাদের প্যানেলে দুজন বেরিয়েছে, দুজন বিএসসি মেল স্টাফ, তারা জিএনএম এর ইয়েতে কি করে ঢুকে গেল জানি না আমি, এটাও উচিত না কখনই।
কারণ ওই দুটো সিটেও হয়তো আরো দুটো যোগ্য ছেলে ঢুকতে পারবে। মানে ওদের জিএনএম ডিগ্রি ছিল না, না অথচ তারা হ্যাঁ ওরা ওদের হায়ার ডিগ্রি ছিল, হ্যাঁ কিন্তু যেহেতু এখন বিএসসি এর কিন্তু জন্য আলাদা বিএসসি কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএসসি কোনো মেল ইয়ে নেই, ঠিক আছে, বিএসসি কোনো ইয়ে নেই, ছেলেরা জিএনএমই করতে পারে, বিএসসি করলে তাকে বাইরে থেকে করতে হবে, হ্যাঁ ঠিক আছে। সেটাও দেখা উচিত যে বিএসসি দের জন্য একটা আলাদা করে ভ্যাকেন্সি বেরোক, শুধু ছেলেদের জন্য জিএনএমটাই বেরোবে এমনটা নয়। কিন্তু যারা কারচুপি করেছে তারা অবশ্যই ভুল কাজ করেছে, কারণ ওই দুটো সিটে হয়তো সত্যি যারা যোগ্য তারা বসতে পারতো ওইখানে, যখন এটা তারা হয়তো প্রকাশ চাকরি এসেছে করতে নিশ্চয়ই পারতো। তারা শাস্তিও পাবে। না অবশ্যই তাদের চাকরি চলে গেছে অলরেডি, বাস বাস তারা অলরেডি তাদের চাকরি চলে গেছে, এই নিয়ে কেউ ভয় পাবে না। তো একটা আশার আলো, মানে যেটা বলেছিলাম আগের ভিডিওতে যে আশার আলো আছে, সেই আশার আলোটা মানে এখন অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তোমরা এখন থেকেই প্রিপেয়ার হও। আগেই বলেছিলাম প্রিপেয়ার হতে, এখনো যারা মানে বসেছিলে যে না হবে কি হবে না ঠিক নেই এখনো, অনেকের হয়তো সেই সময় সাথ দেয়নি বা সুযোগ ছিল না, অনেকের হতে পারে, বা অনেকে ভেবেছে না এটা না হতেও পারে, ইগনোর করে গেছে। হ্যাঁ ইগনোর করে গেছে, তারা এবার একটু নড়ে চড়ে বসো, এবার ভালোভাবে পড়াশোনাটা করো। কারণ আমার ব্যক্তিগত অভিমত যেটা, হয়তো এই মাসে শেষ করে বা জুলাইয়ের প্রথম করে নোটিশ বেরিয়ে যাবে, তারপরে আমাদের যে প্রসেস হয়েছে আগস্ট সেপ্টেম্বর করে ফর্ম ফিল আপ, তারপরেই হচ্ছে আমাদের ডিসেম্বর জানুয়ারি করে এক্সাম হয়েছে এবং মার্চে নিয়োগ হয়ে গেছে। আমার মনে হয় সেই পথেই এগুচ্ছে পুরো ব্যাপারটা। কারণ অ্যাকচুয়ালি তো হসপিটাল নার্সের প্রচুর প্রয়োজন, তোমরা তো জানো সেটা, নার্স পেশেন্ট রেশিও কি অবস্থা এখন। আর নার্সরা তো কথায় কথায় গালি খায়, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বাকিরা বুঝে না যে নার্স আর পেশেন্টের রেশিওটা কতটা, মানে কিভাবে চলছে, মানে হসপিটালটা কোন প্রকারে চালানো হচ্ছে সেটা বোঝে না। আশা করবে এবারে ভ্যাকেন্সিটা আরো অনেকটা বেরোবে। দেখো সুলেখা, আমি এখানে বলবো সরকারের পালাবদল তো হলো, আগের সরকার মতো চালিয়েছে, সেখানে অনেকে পজিটিভ কথা বলেছে, অনেকে নেগেটিভ কথা বলেছে, পরিবেশেও পজিটিভ নেগেটিভ দু রকমই ইম্প্যাক্ট করেছে। স্কুল কলেজ হসপিটাল সব জায়গাতেই কোথাও ভালো হয়েছে, বেশিরভাগটাতে অনেক কারচুপি হয়েছে, অনেক কিছু সমস্যা হয়েছে। তো সরকারের পালাবদল তো হলো, আশা করি এবার সমাজে বদলও আসবে, সবকিছু ভালোই হবে। হ্যাঁ, সব সরকারের সব প্রতিনিধিরা হসপিটাল ঘুরে ঘুরে দেখছে ঠিক আছে কিনা, কি ব্যাপার। যদিও হসপিটালে যখন ঢুকছে নার্সরা, সামনে যখন ফ্রন্ট লাইনে নার্সরা থাকে, তাই নার্সদেরকে গালিটা তারাই খাচ্ছে, দেখেও খারাপ লাগছে, কারণ বাড়িতে একজন নার্স আছে, সব খবরটা তো দিনের শেষে পায়, অ্যাকচুয়াল কাদের দোষ, মানে কাদের হাতে কতটা কি থাকে। আমার মনে হয় নার্সদেরকে না বলে এসব সুপারদের কানে তোলা উচিত। যাই হোক, সরকারি ব্যাপারে সব বেশি কিছু বলবো না, ম্যানেজমেন্টকে বলা উচিত। আমরা তো একটা জাস্ট কর্মী, যাই আমাদের কাজটা কি পেশেন্ট কেয়ার দেওয়া, এর বাইরে তো কিছু না। একদম, একটা স্কুলে গেলে একটা ছেলে কোনো প্রবলেম করলে বা কোনো অ্যাসিস্ট্যান্ট টিচারের যদি কোনো দোষ থাকে, সর্বপ্রথম যেমন হেড স্যারকে ডাকা হয়, সেরকম একটা হসপিটালের ক্ষেত্রেও হেড স্যার পদটা সুপার সামলান। তো যাই হোক, আমরা আমাদের টপিক থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, তো এটুকুই আমরাও বলবো। আমারও খুব ভালো লাগছে এটা শুনে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি প্রসেসটা এগুচ্ছে। যারা মানে আমাকে অনেক ভাই বোন আছে যারা কমেন্টে বলতো দিদি আর কি বেরোবে, দিদি এই পড়ে আমরা নার্সিং করে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আর কি আদৌ নেবে। তো তাদের জন্য এটা গুড নিউজ যে সত্যি নেবে, তোমরা সুযোগ পাচ্ছ। আর আমাদের দুজনেরই অনুরোধ সরকারের কাছে যে একটা অনেকটা বড় একটা ভ্যাকেন্সি বেরোক, যাতে সবাই সুযোগ পায়। আশা করি যে গ্যাপটা আছে ফুলফিল করার চেষ্টা করব, সেজন্যই হিসাবটা চাওয়া হয়েছে। এর আগে যখন মানে নিয়োগ হয়েছে তোমাদের টাইমে 2-3 মাস আগে যে নিয়োগটা হলো, তখন কি কোনো ওইভাবে হিসাব নিয়েছিল সরকার? এখন সরকার ক্ষমতায় আসার সে তো পুরোপুরি ভ্যাকেন্সি এটা হয়তো চাইনি, আমার যেটুকু মনে হয়। হ্যাঁ, বা সরকারের কাছে খবর থাকলেও সেইভাবে প্রকাশ্যে যারা চাকরি প্রার্থী আছে তাদের সামনে তুলে ধরা হয়নি যে হ্যাঁ সরকার জানতে চাইলো এতজনের একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, ফিল আপ করতে হবে। আশা করি এবারে ভালো কিছু হবে, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ একদমই তাই। আর এই ব্যাপারে একটা কথা বলতে চাই, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে দিদি কি পড়বো, কিভাবে পড়বো না পড়বো, এই রিলেটেড ভিডিও যদিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো চ্যানেলটা ঘুরে। তাও আমি একটু ছোট করে বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে তোমরা পড়বে, বইগুলো বলে দাও কি কি তো পড়বেই নিজেদের। এবার দেখো সামনে যদি পরীক্ষা হয়, কাউকে তো আমি বলবো না তোমরা প্রতিদিন রিডিং করতে বসো, ওটা সম্ভব নয় কখনই। এটুকু তো আমি আশা করতে পারি যে 3 বছর তোমরা পড়েছো মানে তোমাদের মাথায় কিছু না কিছু জিনিস আছে। হ্যাঁ হতে পারে সেটা তোমার মানে বিরাট কিছু সেই সম্বন্ধে জ্ঞান হয়নি হয়তো, কারণ দেখো আমরা মেডিকেল লাইনে আছি মানে আমরা রিটায়ারের আগের দিন পর্যন্ত কি রিটায়ারের পরও অবধি আমরা শিখেই যাব, শেখার কোনো শেষ নেই, ঠিক আছে। কিন্তু তবুও বলবো যে স্টুডেন্ট লাইফে যেটুকুই পড়েছো নিশ্চয়ই জ্ঞান কিছু না কিছু আছে। তা বাদ দিয়েও তোমরা পড়বে হচ্ছে পিআর যাদব আর টার্গেট হাই। প্রথমে কেউ টার্গেট হাই ধরতে যাবে না, প্রথমে পিআর যাদবটা পড়বে।
যে থিওরিগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে নেবে। তারপরে ধরো কোনো সিস্টেম ওয়াইজ করছো, সেই সিস্টেমটা খাতায় লিখলে আজকে আমি এই সিস্টেমটা পড়লাম, এইটা থেকে আমি এই টপিক পেলাম। এরপরে ভলিউম 2 এ যাবে, ভলিউম 2 এ সেই সিস্টেমেরই যে এমসিকিউগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। তা বাদ দিয়ে একটা চটি খাতা করবে, সেই চটি খাতাতে তোমার যেটুকু মনে হবে যে হ্যাঁ আজকে আমি এগুলো পড়লাম, আরও অন্যান্য জায়গা থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, মানে অনলাইনে যেগুলো মক টেস্টের মতন হয় সেখানে তুমি যে নতুন কোয়েশ্চেনগুলো পেলে সেগুলো লিখে রাখলে, বা নিজের মনের মধ্যে ভাবলে যে আজকে আমি এটা তো পড়লাম, তাহলে ধরো 4টে এমসিকিউতে 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টের মধ্যে একটা ধরো ঠিক হলো, তাহলে বাকি 3টে পয়েন্ট কোন কোশ্চেনের উত্তর হতে পারে বা এটার সাথে কি জড়িত আছে সেগুলো একটু পড়ে রাখলে তাহলে তোমার কি পুরো ব্যাপারটা মাথায় চলে গেল। আর যখন পড়বে সবসময় মাথায় রাখবে যেটা পড়ছি সেটা যেন আমার রিভিশন হয়, তবে আমার সেই জিনিসটা মাথায় ঢুকবে। এইভাবেই পড়ো। তারপরে ভলিউম 2 ভলিউম 1 পিয়ার যাদব শেষ হয়ে গেলে তারপর টার্গেট হাই ধরো না, কোনো অসুবিধা নেই। আগে তুমি বলছো যে পিয়ার যাদব পড়তে, তাই তো? তারপর টার্গেট হাই, কারণ টার্গেট হাইটায় অনেক কিছু দেওয়া থাকে, তো সেটা যদি তুমি প্রথমেই পড়তে যাও হয়তো মাথায় নাও ঢুকতে পারে, তাই আর সব শেষে আমি অ্যাডিশনালি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। আমার নিজের খুব পছন্দ, শ্রীলেখা যখন পরীক্ষা দিচ্ছিল আমার যেটুকু সময় আমার বাঁচতো, আমি এআই থেকে কিছু শর্ট মানে ভিএসকিউ টাইপ যে কোয়েশ্চেনগুলো হয়, ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন অ্যান্সার, তো ওইগুলো আমি একটু খুঁজে ওকে কপি করে হোয়াটসঅ্যাপে পাঠাতাম। ও বলতো আমার তো সবই জানা। যাই হোক, এটা কোনো বড়াই না, যেটা সত্যি সেটা বললাম। ও বলতো যে এগুলো তো কমন কোয়েশ্চেন, এর বাইরেও আসতে পারে। হ্যাঁ, পরীক্ষার সময় তো এসেও ছিল অনেক কোয়েশ্চেন, 4-5টা হয়তো, হ্যাঁ হয়তো 4-5টা-6টা মিল পেয়েছে। আমি মনে করি পরীক্ষাতে 4-5-6টা মিল পাওয়া মানে অনেক। কি করবে তোমরা, সব বই পড়লে, শ্রীলেখা যেমন বললো চটি খাতাতে নোট ডাউন করে রাখতে কি পড়ছো সেটা একটা তাড়াতাড়ি, হ্যাঁ, আর যখন লিখবে কোনো কিছু না, হ্যান্ড রাইটিং না, দেখবে না কিচ্ছু না, ঝটঝট করে যাবে, একদম অনলাইনার ফর্মে লিখে নেবে। একটা ঘরে দরজা জানলা বন্ধ করে কেউ যেন ডিস্টার্ব না করে, আর তুমি নিজে যেটুকু পড়ছো তোমার যত কাছেরই বন্ধু হোক তার সাথেও আলোচনা করবে না, কারণ পড়াশোনাটা নিজের। হ্যাঁ, অনেকে বলে নার্সিংটা হ্যাঁ আলোচনা করে পড়তে হয়, হ্যাঁ কিছু জিনিস আলোচনা করে পড়তে হয়, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার সময় বাবা কারো সাথে আলোচনা নয়, অনলি মি অ্যান্ড মাই বুক, আর কিচ্ছু না একদম। আর কেউ যেন এর মাঝখানে না আসে, একদম পুরো নিজের মতন করে পড়ো, ঠিক পেয়ে যাবে। সব পড়ার শেষে এআই থেকে একদম চ্যাট জিপিটি হতে পারে, গুগল জেমিনাই হতে পারে, ভিএসকিউ টাইপের কোশ্চেন, যে আমার এই চ্যাপ্টার এই সম্পর্কে তুমি যা কোশ্চেন না 50টা কি 100টা কোশ্চেন দিয়ে তোমাকে সোজা কোশ্চেন দেবে যাতে তোমার মনে হয় আরো হার্ড টাইপের দাও, দেখবে ওটাও দেবে, যেমন তুমি কাস্টমাইজেশন চাইবে তেমন দেবে, দেখবে। মানে ফোনটাকে তুমি ইউটিলাইজ করতে পারো ফাঁকা টাইমে বসে, আগে বই পড়ো তারপরে সব করবে ফোনেতে। হ্যাঁ, তারপরে বলছি না সব সময় পড়ো, কিছু এন্টারটেইনমেন্টও কিছু দেখো, বাকি দেখো পড়ার জিনিসগুলোই তো বলার, বাকি আমরা যদি এন্টারটেইনমেন্টের জিনিসগুলো বলে দিই না, এন্টারটেইনমেন্ট মানুষের একটা রিল স্ক্রল করতে বসলে 10টা রিল না দেখে কেউ ফোন রাখে না, তাই এন্টারটেইনমেন্টটা বলতে হয় না। ফোন খুললে একবার কিছু নোটিফিকেশন ঢোকে আর মানুষকে দেখতেই হয়, তাই চেষ্টা করতে হবে সব টাইমটাকে মেইনটেইন করা। এই তো কটা দিন পড়বে, তারপর একটা ভালো জায়গায় উঠে যাবে। হ্যাঁ, বলছি না তার মানে যে পড়াশোনা শেষ, চাকরি লাইফেও পড়তে হয় অনেক কিছু, কিন্তু তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে কয়েকটা দিন। মানুষের টাকা না থাকলে কেউ কাউকে সম্মান দেয় না, পকেট ভর্তি টাকা দেখবে তবে তোমাকে মানুষ সম্মান দেবে, এটা আমি নিজে উপলব্ধি করেছি। তো তাও পকেট ভর্তি টাকা থাকলেও যে সম্মান দেবে এমন নয়, সেটা মানুষের উপর ডিপেন্ড করে, কিন্তু তবুও তোমার একটা নিজের স্ট্যাটাস মেইনটেইন তো তুমি করতে পারবে, বাবা মাকে তো দেখতে পারবে। একদম তাই। আর আমি নিজেও একজন মেডিকেল প্রফেশনাল থেকেও বলছি, পড়াশোনা সত্যিই তাই, রিটায়ারমেন্টের আগের দিন অবধি কি তারপরেও নিজের জানার জন্য তো পড়তেই হয়, তাই পড়াশোনার বিকল্প কিছু নেই, স্পেশাল মেডিকেল লাইনে থাকলে। বাকি তোমরা সবাই বড় হয়েছো, নিজেরটা খুব ভালো করে বুঝবে। আর আমাদের ভিডিওটা তোমাদের যদি কিছু হেল্প হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা লাইক, আর যেসব বন্ধুদেরকে ভালোবাসো তাদেরকে একটু শেয়ার করে দাও। আর যদি কোনো কোয়েশ্চেন রিলেটেড কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, কোনো কোয়েশ্চেন অ্যান্সার, কোনো ডাউট কমেন্ট করবে। যদি সেটা নিয়ে মনে হয় কোনো ভিডিও বানাতে হবে, ব্রড কিছু আছে, ভিডিও বানিয়ে দেবো, না হলে কমেন্টে রিপ্লাই করব। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সবাই কমেন্টে রিপ্লাই বা রিঅ্যাকশন কিছু না কিছু পাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।